সেই দিন বিকেলে ঢাকার আকাশে মেঘ জমেছিল, কারওয়ান বাজারের ঘিঞ্জি গলিতে ঝিরিঝিরি বৃষ্টি নামছিল। ভেজা আবর্জনার গন্ধের সাথে বাতাসে ভেসে বেড়াচ্ছিল শুটকি মাছের তীব্র ঝাঁজ। কার্ডবোর্ড আর প্লাস্টিকের বোতলের স্তূপের মধ্যে ফ্যাকাসে মুখ আর ছেঁড়াফাটা পোশাক পরা এক তরুণী ধৈর্য ধরে ভাঙা জিনিসপত্র কুড়োচ্ছিল। তার নাম সুমাইজা, বয়স ২২ কি ২৩ হবে। আশেপাশের লোকজন তাকে নতুন টোকাই হিসেবেই চেনে। শরীরটা ছোটখাটো, কিন্তু তার নড়াচড়া বেশ চট্টে। প্রতিদিন সকালে পিঠে একটা বড় বস্তা নিয়ে সে কর্দমাক্ত রাস্তা ধরে হাঁটতে বের হয়। সে খুব কম কথা বলে, কারও চোখের দিকে তাকিয়ে কথা বলা তো দূরের কথা। বাজারের ব্যবসায়ীদের কাছে সুমাইজা ছিল শহরের আবর্জনার মধ্যে থেকে নিজের রিজিক খুঁজে নেওয়া অগণিত টোকাইদের একজন। কিন্তু কেউ জানত না যে এই মলিন চেহারার আড়ালে সুমাইজা কোনো সাধারণ মেয়ে নয়। সে আসলে পুলিশের বিশেষ শাখার একজন তরুণ গোয়েন্দা, যে এই বাজারে অবৈধ চাঁদাবাজির নেটওয়ার্ক উদ্ঘাটন করার জন্য ছদ্মবেশে কাজ করছে। এমন এক নেটওয়ার্ক, যা কিনা খোদ উর্দিধারীদের দ্বারাই সুরক্ষিত বলে সন্দেহ করা হয়। এই ছদ্মবেশী অভিযান সুমাইয়ার জন্য নতুন কিছু ছিল না। গোয়েন্দা বিভাগে যোগ দেওয়ার আগে সে গোয়েন্দা শাখার ডিটেকটিভ ব্রাঞ্চ একজন সদস্য ছিল। সেখানে সে একজন বুদ্ধিমান, সাহসী এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম সদস্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু এবারের মিশনটা ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাকে কোনো আনুষ্ঠানিক পরিচয়পত্র ছাড়া, কোনো সুরক্ষা ছাড়া, এমনকি কোনো সহকর্মী ছাড়াই মাঠে নামতে হয়েছে, যে বিপদে পড়লে দৌড়ে এসে সাহায্য করতে পারে। তার মূল উদ্দেশ্যটা সহজ কিন্তু বিপজ্জনক: কারওয়ান বাজার এলাকার চাঁদাবাজির মূল হোতা কে তা খুঁজে বের করা, বিশেষ করে সেইসব উর্দিধারী ব্যক্তিদের চিহ্নিত করা যারা এই অবৈধ কার্যকলাপকে সুরক্ষা দিচ্ছে। শেষ রিপোর্টে জানা গিয়েছিল, ছোট ব্যবসায়ীদের কাছ থেকে একদল লোক নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে প্রতি সপ্তাহে নিরাপত্তা চাঁদা আদায় করছে। সুমাইয়া ২ সপ্তাহ ধরে ছদ্মবেশে আছে। সে বাজারের পেছনে একটা ছোট্ট ভাড়া বাসায় থাকে, যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে চায় না। টোকাই সে খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারত, কেউ তাকে সন্দেহ করত না। সেখান থেকেই সে অপরাধীদের কার্যকলাপের ধরন পর্যবেক্ষণ করত। কে আসে, কে টাকা তোলে, আর রাতের বেলা কারা পাহারার পোস্টে গিয়ে বসে। কিন্তু একটা বিষয় সে এখনও নিশ্চিত হতে পারছিল না, কোনো পুলিশ কর্মকর্তা সরাসরি এই কাজের সাথে জড়িত। সেই বিকেলে এক পুলিশ কর্মকর্তার সাথে তার প্রথম দেখা হল। সুমাইয়া যখন একটা চায়ের দোকানের সামনে বসে কুড়ানো বোতলের স্তূপ মাপছিল, তখন একটা পুলিশের পেট্রোল গাড়ি হঠাৎ তার সামনে এসে থামল। গাড়ি থেকে ২ জন পুলিশ বেরিয়ে এল। তাদের মধ্যে একজন ছিল বেশ মোটাসোটা, ঘন গোফওয়ালা এবং সূর্য ডুবে গেলেও চোখে কালো চশমা পরা। তার নেমপ্লেটে নাম লেখা ছিল সাব ইন্সপেক্টর হামিদ। এই মাইজা, তুই এখানে কি করস? হামিদ কর্কশ স্বরে জিজ্ঞাসা করল, সুমাইজাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে। সুমাইজা বিনয়ের সাথে মাথা নিচু করল। স্যার, খালি বোতল জমাই। হামিদ নাক সিটকে সুমাইয়ার পাশের বস্তাটাতে একটা লাথি মারল। এটা আমার এলাকা। এখানে কামাই করতে চাস? তাইলে অনুমতি নিতে হইব, বুঝছ? সুমাইজা বোকা সাজার ভান করল। অনুমতি, স্যার? আমি তো শুধু টোকাই। দেখছস, ভাব দেখায়, হামিদ উঁচু গলায় বলল। শোনো, এই বাজারের আশেপাশে যারা কামাইরুজি করে তাদের সবাইকে চাঁদা দিতে হয়। সপ্তাহে অন্তত ৫ টাকা। না দিলে তোরে ধুইরা থানায় নিয়া জামুগু। সুমাইজা চুপ করে রইল। সে জানত খুব তাড়াতাড়ি প্রতিবাদ করলে তার ছদ্মবেশ ফাঁস হয়ে যেতে পারে। সে শুধু আস্তে করে মাথা নাড়ল। ঠিক আছে, স্যার। আমি চেষ্টা করব। পুলিশটা ব্যঙ্গের হাসি হাসল। চালাক মাইজা। কালকে টাকাটা রহিমা বেগমের চায়ের দোকানে দিয়া আসবি, বলবি হামিদের টাকা। বুঝছ? সুমাইজা আবারও ভয়ে ভয়ে মাথা নাড়ল। কিন্তু মনে মনে সে তার খোঁজা বিশাল ধাঁধার প্রথম টুকরোটা পেয়ে গিয়েছিল। হামিদের নাম। রাতের বেলা, বাজার যখন শান্ত হয়ে গেছে এবং ঝিরিঝিরি বৃষ্টি থেমে গেছে, সুমাইজা একটা ছোট নোটবুকে কিছু লিখছিল। ঠান্ডায় তার হাতটা সামান্য কাঁপছিল। সাব ইন্সপেক্টর হামিদ বাজারের পশ্চিম অংশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। ধারণা করা হচ্ছে সে বড় ব্যবসায়ী এবং অবৈধ পার্কিংয়ের লোকদের সাথে কাজ করে। দেখা করার জায়গা, রহিমা বেগমের চায়ের দোকান। সময়, সকাল ১:০০। সে অনেকক্ষণ ধরে নোটটার দিকে তাকিয়ে রইল। প্রতিটি ছদ্মবেশী মিশন তার জন্য শুধু সাহসের পরীক্ষাই নেয় না, ধৈর্যেরও পরীক্ষা নেয়া। এখানে কোনো ইউনিফর্ম নেই, সহকর্মীদের সম্মান নেই, কোনো সুরক্ষা নেই।
আছে শুধু একাকিত্ব আর প্রতিদিন শরীরে লেগে থাকা আবর্জনার গন্ধ। কিন্তু এর পেছনে সুমাইয়ার একটা ব্যক্তিগত কারণও ছিল, কেন সে এই চাঁদাবাজির মামলাটা শেষ করতে এত দৃঢ়প্রতিজ্ঞ। তার বাবা একসময় একজন ছোট ফল ব্যবসায়ী ছিলেন, যিনি ঠিক এমনই নিরাপত্তা চাঁদা দিতে দিতে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে সুমাইয়ার পরিবারে বিপর্যয় নেমে আসে। তার বাবা মানসিক চাপে মারা যান, মা অসুস্থ হয়ে পড়েন এবং সুমাইয়া শপথ নিয়েছিল একদিন সে এই নোংরা ব্যবস্থাকে ভেতর থেকে ভেঙে ফেলবে। এই ছদ্মবেশ তার জন্য শুধু একটা দায়িত্ব ছিল না, এটা ছিল ন্যায়বিচারের আবরণে মোড়ানো এক প্রতিশোধ। পরবর্তী দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। সুমাইয়া হামিদ এবং তার দলের গতিবিধির উপর নজর রাখতে থাকল। সে আবিষ্কার করল যে চাঁদাবাজির টাকা শুধু ব্যবসায়ীদের কাছ থেকেই নয়, সিএনজি চালক, পার্কিংয়ের লোক, এমনকি কাছাকাছি মিনি টার্মিনালে থাকা রিকশাচালকদের কাছ থেকেও তোলা হয়। প্রতিদিন বিকেলে হামিদ পেট্রোল গাড়ি নিয়ে আসত, নিয়মিত টহল দেওয়ার ভান করত। কিন্তু সুমাইয়া জানত সেই গাড়িতে প্রায়ই চাঁদাবাজির টাকায় ভরা একটা কালো ব্যাগ থাকত। কখনো কখনো তারা ছোট সেতুর কাছে পাহারার পোস্টে বসে থাকত, কফি খেত আর জোরে জোরে হাসত, যেন কোনো কিছুই ভুল হচ্ছে না। কিন্তু ধীরে ধীরে হামিদের এক সাগরের সুমাইয়াকে সন্দেহ করতে শুরু করল। লোকটার নাম আনোয়ার, বাজারের প্রাক্তন মাস্তান যে এখন টাকার বিনিময়ে পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করে। সে লক্ষ্য করল যে সুমাইয়া আসলে তার কুড়ানো জিনিসপত্র বিক্রি করে না। মাঝে মাঝে সে শুধু নির্দিষ্ট কিছু এলাকায় ঘোরাঘুরি করে আর একটা ছোট কাগজে কিছু লেখে। এক রাতে যখন সুমাইয়া একটা খালি গুদামের সামনে প্লাস্টিকের স্তূপ মাপছিল, আনোয়ার দূর থেকে তাকে গোপনে অনুসরণ করল। সে দেখল মেয়েটা একটা ছোট নোটবুকে কিছু একটা লিখছে। সুমাইয়া যখন ঘুরল, আনোয়ার দ্রুত একটা থামের আড়ালে লুকিয়ে পড়ল। সে পাতলা করে হাসল। কি আর টোকাই যে রাইতে বৈশা বৈশা লেখে। ঘটনা অন্য কিছু গু। পরের দিন আনোয়ার হামিদের কাছে খবরটা পৌঁছে দিল। সেদিন সকালে বাজারে প্রচণ্ড ভিড়। ব্যবসায়ীরা চিৎকার করে তাদের পণ্য বিক্রি করছে। ভাজা সিঙাড়ার গন্ধ ভেজা মাটির গন্ধের সাথে মিশে একাকার হয়ে গেছে। সুমাইয়া একটা ড্রেনের ধারে বসে কার্ডবোর্ড বাছাই করার ভান করছিল। হঠাৎ একটা বড় ছায়া তার মুখের উপর এসে পড়ল। সে যখন মুখ তুলে তাকাল, দেখল হামিদ তার দুই সাগরেদকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। ওই এদিকে আয়, হামিদ হুকুম দিল। সুমাইয়া অবাক হওয়ার ভান করল। কি হয়েছে স্যার? হামিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তুই সাধারণ টোকাই না, তাই না? আমি খবর পাইছি তুই নাকি লোকজনের উপর নজর রাখস, লেখালেখি করস। সুমাইয়া শান্ত থাকার চেষ্টা করল। আমি তো শুধু জমানো জিনিসপত্রের হিসাব রাখি স্যার, যাতে ভুলে না যাই। মিছা কথা। হামিদ সুমাইয়ার পায়ের কাছে থাকা একটা বালতিতে লাথি মারল, পানি ছিটকে পড়ল। বাজারের লোকজন তাকাতে শুরু করল। কয়েকজন মাছ বিক্রেতা ব্যস্ততার ভান করল, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা ঘটনাটা লক্ষ্য করছে। তোরে শেষবারের মতো সাবধান করতাছি, হামিদ ঝুঁকে সুমাইয়ার মুখের দিকে তাকিয়ে বলল। এই বাজারের ব্যাপারে নাক গলাবি না। যদি আরেকবার তোরে কোনো অদ্ভুত কাজ করতে দেখি তাইলে পস্তাবি। সুমাইয়া ঢোক গিল। এত লোকের সামনে সে শুধু মাথা নিচু করে থাকতে পারল। কিন্তু তার ভেতরে ক্রোধের আগুন জ্বলছিল। সে জানত এই হুমকিটা কোনো ফাঁকা বুলি নয়। সেই ঘটনার পর সুমাইয়া কাঁপতে কাঁপতে তার ভাড়া বাসায় ফিরে এল। সে ছোট্ট আয়নায় নিজের মুখটা দেখল। নোংরা মুখ, জট ধরা চুল, কিন্তু চোখের দৃষ্টি এখনও তীক্ষ্ণ। তার মনে ছোটবেলার স্মৃতি ভেসে উঠল। তার মনে পড়ল তার বাবার কথা, যিনি একসময় বাজারের এক কোণে ফলের ব্যবসা করতেন। প্রতি সপ্তাহে উর্দি পরা লোক এসে নিরাপত্তা চাঁদা চাইত। যখন তার বাবা দিতে অস্বীকার করলেন, সেই রাতেই তার দোকান ভেঙে দেওয়া হল। সেই থেকেই তাদের পরিবারের জীবন বদলে গিয়েছিল। এই ছদ্মবেশটা শুধু একটা দায়িত্ব ছিল না, এটা ছিল তার ব্যক্তিগত প্রতিশোধ, যা ন্যায়বিচারের মোড়কে ঢাকা। কয়েকদিন পর সুমাইয়া আরও বড় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে গোপনে হামিদকে অনুসরণ করে শহরের উপকণ্ঠে একটা ছোট রেস্তোরাঁও পৌঁছাল। সেখানে সে দেখল হামিদ একজন সাধারণ পোশাক পরা লোককে একটা বড় খাম দিচ্ছে। লোকটাকে দেখতে বেশ প্রভাবশালী মনে হচ্ছিল, পরনে দামি স্যুট আর আঙুলে বড় পাথরের আংটি। তাদের অস্পষ্ট কথোপকথন থেকে সুমাইয়া সুপারিনটেনডেন্ট রহিম নামটা শুনতে পেল। এই নামটা শুনেই তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। রহিম কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মানে এই চাঁদাবাজির শিক্ট মধ্যম সারির কর্মকর্তাদের পর্যন্ত পৌঁছে গেছে।
সুমাইজা তার ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা একটা ছোট মোবাইল দিয়ে গোপনে ছবি তুলল। কিন্তু সে সরে যাওয়ার আগেই কেউ পেছন থেকে তার কাঁধে টোকা দিল। সে ঘুরে দেখল আনোয়ার সেখানে দাঁড়িয়ে আছে, তার মুখে সন্দেহের ছাপ। তুই এখানে কি করস সুমি? তার কণ্ঠস্বর ছিল শীতল। সুমাইজা হাসার চেষ্টা করল। খালি বোতল খুঁজি ভাই। আনোয়ার কাছে এগিয়ে এল। এখানে কোনো মওলা নাই। এখানে শুধু বড়লোকেরা খাইতে আসে। অদ্ভুত না? একটা টোকাই এমন জায়গায় ঘোরাঘুরি করতেছে। সুমাইয়া কোনো উত্তর দিল না। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে আনোয়ার হঠাৎ তার ব্যাগটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। সহজাত প্রবৃত্তিতে সুমাইজা পুরো শক্তি দিয়ে ব্যাগটা ধরে রাখল। ব্যাগটা কিছুটা ছিঁড়ে গেল এবং তার মোবাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। সৌভাগ্যবশত পেছনের একটা গাড়ির হর্নের শব্দে আনোয়ার মুহূর্তের জন্য অন্যদিকে তাকাল। সুমাইজা সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা সরু গলিতে দৌড়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সেই রাতে সে একটা বিষয় নিশ্চিতভাবে বুঝতে পারল, তার ছদ্মবেশ ফাঁস হয়ে যাওয়ার পথে। ভাড়া বাসায় বসে সুমাইজা তার ফাটা স্ক্রিনের মোবাইলের দিকে তাকিয়েছিল। হামিদ আর সুপারিনটেনডেন্ট রহিমের সাক্ষাতের ছবিগুলো বেশ স্পষ্ট ছিল। এটা একটা শক্তিশালী প্রমাণ, কিন্তু তাদের ধরাশায়ী করার জন্য যথেষ্ট নয়। তার একটা অডিও রেকর্ডিং, সরাসরি লেনদেনের প্রমাণ এবং একজন সাক্ষী দরকার। কিন্তু সময় খুব কম। যদি আনোয়ার সত্যিই রিপোর্ট করে, তাহলে কাল সকালেই হামিদ ব্যবস্থা নেবে। সুমাইয়াকে সিদ্ধান্ত নিতে হবে, ঝুঁকি নিয়ে মিশন চালিয়ে যাবে নাকি সবকিছু ভেস্তে যাওয়ার আগে ছদ্মবেশ শেষ করবে। সে টিকে থাকার সিদ্ধান্ত নিল। এখন থেমে গেলে এইসব আত্মত্যাগ বৃথা যাবে, সে বিটবিট করে বলল। আমি তাদের ভাবনার মতো দুর্বল টোকাই নই গি। গভীর নিঃশ্বাস নিয়ে সুমাইয়া তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করল। সে রহিমা বেগমের কাছে যাবে, সেই চায়ের দোকানের মালকিন যেখানে চাঁদাবাজির টাকা জমা রাখা হয়। মহিলাকে দেখতে ভালো এবং বন্ধুত্বপূর্ণ মনে হলেও সুমাইয়ার সন্দেহ ছিল যে রহিমা বেগম যা দেখান তার চেয়ে অনেক বেশি গোপনীয়তা লুকিয়ে রেখেছেন। বাইরে আবার বৃষ্টি শুরু হল। বৃষ্টির ফোঁটা তার ঘরের টিনের চালে ছন্দমা শব্দে পড়ছিল। সেই বৃষ্টির শব্দের মধ্যে সুমাইজা ঝাপসা জানালার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওরা যদি আমাকে শুধু একজন টোকাই ভেবে থাকে, তাহলে আমি আসলে কে তা জানতে পারলে ওরা চমকে যাবে গু। আর সেই রাতে সুমাইয়ার ছদ্মবেশী মিশন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করল। কারওয়ান বাজারে সকালটা সবসময় একটু আগে শুরু হয়। সবজি বোঝাই ভ্যানের ইঞ্জিনের শব্দের সাথে ব্যবসায়ীদের হাঁকডাক মিশে একাকার হয়ে যায়। রাতের বৃষ্টির পর বাতাস তখনও স্যাঁতস্যাঁতে। সেই ভিড়ের মধ্যে সুমাইয়া পিঠে বস্তা নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল। তার হাঁটাচলা সাধারণ মনে হলেও তার চোখ প্রতিটি কোণায় তীক্ষ্ণ নজর রাখছিল। তার লক্ষ্য ছিল স্পষ্ট, রহিমা বেগমের চায়ের দোকান, যেটাকে সাব ইন্সপেক্টর হামিদ চাঁদাবাজির টাকা জমা দেওয়ার জায়গা হিসেবে উল্লেখ করেছিল। দোকানটা দেখতে সাদামাটা, কাঠের তৈরি আর উপরে টিনের চাল। দোকানের সামনে একটা বড় হাঁড়িতে লাউ সবজি থেকে ধোঁয়া উঠছিল, যার সুগন্ধ বাতাসে ভাসছিল। কিন্তু যারা অবজারভেন্ট, তাদের চোখে একটা অস্বাভাবিকতা ধরা পড়বে। প্রতিদিন সকালে কিছু মলিন পোশাকের লোক করে ছোট ছোট খাম নিয়ে এসে রহিমা বেগমের হাতে দিত। তারা খেতে আসত না, খামটা সরাসরি ক্যাশ টেবিলের নিচের লোহার ড্রয়ারে চলে যেত। সুমাইজা কফি কেনার ভান করে দোকানে ঢুকল। সে ক্যাশ টেবিল থেকে নিরাপদ দূরত্বে দরজার কাছে একটা লম্বা বেঞ্চে বসল। সেখান থেকে সে রহিমা বেগমকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারছিল। মহিলার বয়স ৪৫-এর মতো হবে, শরীরটা বেশ স্বাস্থ্যবতী, মুখে চওড়া হাসি, কিন্তু চোখগুলো তীক্ষ্ণ, যেন তিনি বন্ধু আর শত্রুকে এক নজরেই চিনে নিতে পারেন। নতুন নাকি মা? রহিমা বেগম একটা কাচের গ্লাসে কফি ঢালতে ঢালতে জিজ্ঞাসা করলেন। জি খালা। নতুন টোকাই, সুমাইয়া দুর্বল স্বরে উত্তর দিল। এই বাজারে খাটুনি অনেক। কিন্তু সাবধানে থাইকো, অনেক দুষ্ট লোক আছে গি। সুমাইজা একবার তার দিকে তাকাল। দুষ্ট লোক মানে খালা? আহ, তুমি নিজেই আস্তে আস্তে বুঝে যাবা, রহিমা বেগম দ্রুত হেসে উত্তর দিলেন। আগে কফিটা খাও। সুমাইজা আস্তে করে এক চুমুক দিল। সে বুঝতে পারল এই কথাগুলো শুধু সাধারণ সৌজন্য নয়, বরং এক ধরনের প্রচ্ছন্ন সতর্কবার্তা। সে আরও কিছু জিজ্ঞাসা করার আগেই দুজন লোক খাম নিয়ে এসে সরাসরি রহিমা বেগমের হাতে দিল। মহিলা খামটা হাতে নিয়ে ওজনটা বুঝে নিলেন, তারপর না গুনেই ড্রয়ারে রেখে দিলেন। সুমাইজা জানালার বাইরে তাকিয়ে থাকার ভান করল, কিন্তু তার কান তাদের সংক্ষিপ্ত কথোপকথন পরিষ্কার শুনতে পেল। মুরগির দোকানের টাকা খালা গু। আচ্ছা, হামিদকে বলিস বিকেলে সেতুর কাছে দেখা করতে গু।
সেতু এই শব্দটা সুমাইজা তার মাথায় গেঁথে নিল। একটা নতুন সাক্ষাতের জায়গা, সম্ভবত টাকা হস্তান্তরের স্থান। বিকেলে সুমাইয়া উল্লিখিত সেতুর কাছে পুরনো বস্তার স্তূপের আড়ালে বসেছিল। সেখান থেকে সে একটা ছোট রাস্তা দেখতে পাচ্ছিল, যা দিয়ে সাধারণত ময়লা ট্রাক আর রিকশা চলাচল করে। প্রায় ৫টার দিকে একটা পুলিশের পেট্রোল গাড়ি থামল। সাব ইন্সপেক্টর হামিদ একটা ছোট ব্যাগ হাতে নিয়ে দ্রুত নামল। কিছুক্ষণ পরেই রহিমা বেগম বাজার থেকে একটা বাজারের ব্যাগ নিয়ে এলেন। তারা দ্রুত কিছু একটা আদান প্রদান করল এবং কিছুক্ষণ কথা বলল। সুমাইয়া একটা পুরনো কৌটার ভেতরে লুকিয়ে রাখা মিনি ক্যামেরা দিয়ে গোপনে ছবি তুলল। ক্যামেরাটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে তার চোখে কিছু একটা পড়ল। দূর থেকে কেউ একজন তাকেও লক্ষ্য করছে। ওটা ছিল আনোয়ার, সেই লোক যে প্রায় তার ছদ্মবেশ ফাঁস করেই ফেলেছিল। সুমাইয়া নিঃশ্বাস বন্ধ করে ফেলল। সে জানত সরাসরি দৌড়ে পালানো যাবে না, কারণ তাতে সন্দেহ আরও বাড়বে। তাই সে আবর্জনা বাছাই করার ভান করতে লাগল আর মনে মনে প্রতিটি সেকেন্ড গুনতে থাকল। আনোয়ার এগিয়ে আসতে লাগল। তার পদক্ষেপ ভারী কিন্তু স্থির। তার মুখ দেখে সুমাইজা বুঝতে পারল লোকটা তার সন্দেহের ব্যাপারে নিশ্চিত। যখন তাদের মধ্যে দূরত্ব মাত্র কয়েক মিটার, আনোয়ার নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, এখনও বোতল খোঁজার ভান করছিস, সুমি? সুমাইজা তার দিকে না তাকিয়েই বলল, হ্যাঁ ভাই, এটাই তো আমার কাজ। আনোয়ার তার পাশে হাঁটু গেড়ে বসে সরাসরি সুমাইয়ার মুখের দিকে তাকাল। অদ্ভুত তো, কোনো টোকাই কৌটার মধ্যে ছোট ক্যামেরা লুকিয়ে রাখে। সুমাইয়ার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে সহজাতভাবে কৌটাটা ধরে বস্তার আড়ালে লুকানোর চেষ্টা করল। কিন্তু আনোয়ারের হাত ছিল আরও দ্রুত। সে কৌটাটা টেনে নিয়ে ঢাকনা খুলে ফেল এবং ভেতরে ক্যামেরাটা খুঁজে পেল। আমি জানতাম তোর মধ্যে কোনো গড়বড় আছে, আনোয়ার চিৎকার করে উঠে দাঁড়াল। তার জোরালো কণ্ঠস্বর শুনে দূরে থাকা হামিদ আর রহিমা বেগম ঘুরে তাকাল। কয়েক সেকেন্ডের মধ্যেই সুমাইজা বুঝতে পারল তার ছদ্মবেশ আনুষ্ঠানিকভাবে ফাঁস হয়ে গেছে। ধর ওকে, পালাতে দিস না, হামিদ রাগে চিৎকার করে উঠল। সুমাইয়া সঙ্গে সঙ্গে বাজারের দিকে দৌড় দিল, ভিড়ের মধ্যে দিয়ে পথ করে এগোতে লাগল। ব্যবসায়ী আর ক্রেতারা চিৎকার করে উঠল যখন তারা দেখল দুজন উর্দিধারী লোক একটা টোকাই মেয়ের পেছনে ছুটছে, যে কিনা একটা বস্তা হাতে নিয়ে সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছে। রাস্তাটা কর্দমাক্ত ছিল এবং কয়েকবার সে প্রায় পিছলে পড়েই যাচ্ছিল। কিন্তু অ্যাড্রেনালিনের প্রভাবে সে দৌড়াতে থাকল। হামিদ তার অস্ত্র বের করল, কিন্তু ভিড়ের মধ্যে গুলি চালাতে পারল না। সে শুধু চিৎকার করতে লাগল, থাম, বলছি থাম। সুমাইয়ার ফুসফুস জ্বলে যাচ্ছিল, কিন্তু সে জানত থামলেই সব শেষ। সে একটা সংকীর্ণ সবজির গলিতে ঢুকে পড়ল, টমেটো আর আলুর ঝুড়ি উল্টে দিয়ে তার পেছনে তাড়া করা লোকদের জন্য বাধা তৈরি করল। বাজারের কোলাহল তার কানে বাজছিল, কিন্তু তার একমাত্র লক্ষ্য ছিল পালিয়ে যাওয়া। সে একটা পুরনো ভবনের পেছনের দিকে দৌড় দিল এবং একটা ভাঙা দেয়ালের উপর দিয়ে লাফিয়ে অন্য পাশে চলে গেল, তারপর ঘিঞ্জি বস্তির অলিগলিতে হারিয়ে গেল। হামিদ আর আনোয়ার যখন সেখানে পৌঁছাল, সুমাইজা তখন অদৃশ্য। হামিদ রাগে দেয়ালে ঘুষি মারল। মেয়েটাকে খুঁজে বের কর। ও যেই হোক, ওকে জীবিত অথবা মৃত আমার চাই। সেই রাতটা ছিল সুমাইয়ার জন্য এক দীর্ঘ দুঃস্বপ্ন। তার শরীর ক্লান্ত, পোশাক ছেঁড়া, কিন্তু তার মন ছিল তীক্ষ্ণ। সে জানত তাকে এখন আরও বেশি সতর্ক থাকতে হবে। তার কাছে এখন প্রমাণ আছে, কিন্তু তাকে সেই প্রমাণ সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। পরের দিন সুমাইজা তার কৌশল পরিবর্তন করল। সে সরাসরি রহিমা বেগমের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু রহিমা বেগমই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এই চক্রের ভেতরের খবর রাখেন এবং হয়তো তাকে সাহায্য করতে পারেন। সন্ধ্যায় যখন দোকান প্রায় বন্ধ, সুমাইয়া ছায়ার মতো রহিমা বেগমের দোকানের পেছনে গিয়ে দাঁড়াল। রহিমা বেগম তাকে দেখে চমকে উঠলেন। তুমি তুমি এখানে কি করছ? পুলিশ তোমাকে খুঁজছে। আমি জানি খালা, সুমাইয়া শান্তভাবে বলল। সে তার ছেঁড়া জ্যাকেটের ভেতর থেকে তার আসল পরিচয়পত্র বের করল। আমার আসল নাম সুমাইয়া, আমি পুলিশের বিশেষ শাখার একজন অফিসার। রহিমা বেগমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি পরিচয়পত্রটা হাতে নিয়ে দেখলেন। তার হাত কাঁপছিল। কিন্তু কেন? আমি হামিদের চাঁদাবাজির নেটওয়ার্কটা ভাঙতে এসেছি। আমি জানি আপনি সব কিছু জানেন। আমি আপনার সাহায্য চাই। রহিমা বেগম চুপ করে রইলেন। তার মুখে ভয় আর দ্বিধার ছাপ। আমি একজন সাধারণ ব্যবসায়ী, মা। আমি এসবের মধ্যে জড়াতে চাই না।
হামিদ খুব ভয়ঙ্কর লোক। আমি জানি আপনি ভয় পাচ্ছেন, খালা। কিন্তু আর কতদিন এভাবে চলবে? হামিদের মতো লোকদের জন্যই আপনার মতো সৎ ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারে না। আমার বাবাও একজন ছোট ব্যবসায়ী ছিলেন। এমন চাঁদাবাজির কারণেই তিনি সবকিছু হারিয়েছেন। সুমাইয়ার কথায় রহিমা বেগমের চোখের দৃষ্টি বদলে গেল। তিনি হয়তো নিজের অতীতের কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলেন। কিছুক্ষণ নীরবতার পর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি করতে হবে আমাকে? সেই মুহূর্তে দুজন নারী, একজন ছদ্মবেশী গোয়েন্দা আর একজন সাধারণ চায়ের দোকানদার, এক ভয়ঙ্কর প্রতিপক্ষের বিরুদ্ধে জোট বাঁধল। তারা জানত সামনের পথটা নায়ক, কিন্তু ন্যায়বিচারের জন্য এই ঝুঁকিটা তাদের নিতেই হবে। কয়েকদিন পর সুমাইয়া তার মূর্ধ্বতন কর্মকর্তা, ডেপুটি কমিশনার আমিনুল হকের সাথে গোপনে দেখা করল। সে তাকে সব প্রমাণ দেখাল, হামিদ আর সুপারিনটেন্ডেন্ট রহিমের ছবি, চাঁদাবাজির হিসাবের নোট এবং রহিমা বেগমের সাক্ষ্য। ডিসি আমিনুল একজন সৎ এবং কঠোর কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সব দেখে বললেন, চমৎকার কাজ, সুমাইয়া। আমরা একটা ফাঁদ পাতবো। পরিকল্পনা অনুযায়ী রহিমা বেগম হামিদকে ফোন করে বললেন যে এই সপ্তাহের চাঁদার টাকাটা একটু বেশি, তাই তাকে নিজে এসে নিয়ে যেতে হবে। হামিদ প্রথমে সন্দেহ করলেও টাকার লোভে রাজি হয়ে গেল। সাক্ষাতের সময় নির্ধারণ করা হল পরদিন সকালে, যখন বাজারে সবচেয়ে বেশি ভিড় থাকে। পরদিন সকালে কারওয়ান বাজারে এক চাপা উত্তেজনা বিরাজ করছিল। সাধারণ পোশাকের ডিবি পুলিশ সদস্যেরা ব্যবসায়ী আর ক্রেতা সেজে বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। সুমাইয়া নিজেও একজন সবজি বিক্রেতার সহকারী সেজে রহিমা বেগমের দোকানের কাছেই ছিল। সকাল 10টার দিকে হামিদের পেট্রোল গাড়ি এসে থামল। সে একা গাড়ি থেকে নামল, তার মুখে আত্মবিশ্বাসের ছাপ। সে সোজা রহিমা বেগমের দোকানে গিয়ে বলল, টাকা কই? রহিমা বেগম কাঁপতে কাঁপতে একটা টাকার ব্যাগ তার দিকে এগিয়ে দিলেন। হামিদ ব্যাগটা নেওয়ার সাথে সাথেই ডিসি আমিনুল হকের সংকেত চলে গেল। পুলিশ! হাত উপরে! হামিদ চমকে গিয়ে চারপাশে তাকাল। সে দেখল সাধারণ ক্রেতা আর ব্যবসায়ীদের মধ্য থেকে 10-12 জন লোক অস্ত্র হাতে তাকে ঘিরে ফেলেছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সবজি বিক্রেতার সহকারী সেজে থাকা সুমাইয়া এগিয়ে এল। সে তার মাথার ওড়নাটা সরিয়ে হামিদের দিকে তাকাল। খেলা শেষ, সাব ইন্সপেক্টর হামিদ। হামিদের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল। সে বিটবিট করে বলল, তুই টোকাই? আমি শুধু একজন টোকাই নই, সুমাইয়া তার পরিচয়পত্র দেখিয়ে বলল। আমি সেই ব্যবস্থার অংশ, যাকে আপনি নিজের সুবিধার জন্য ব্যবহার করছিলেন। বাজারের ব্যবসায়ীরা, যারা এতদিন ভয়ে চুপ করেছিল, তারা উল্লাসে ফেটে পড়ল। তারা দেখল যে পুলিশ কর্মকর্তাকে তারা এতদিন ভয় পেত, তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রহিমা বেগমের চোখে ছিল স্বস্তির অশ্রু। সেই দিন বিকেলে সুপারিনটেন্ডেন্ট রহিমকেও তার অফিস থেকে গ্রেপ্তার করা হল। সুমাইয়ার তোলা ছবি আর হামিদের স্বীকারোক্তিই ছিল তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ। কয়েক মাস পর কারওয়ান বাজারের পরিবেশ বদলে গেল। ব্যবসায়ীরা এখন আর ভয়ে ব্যবসা করে না। সুমাইয়াকে প্রায় বাজারে আসতে দেখা যেত, তবে এবার ছদ্মবেশে নয়, তার পুলিশের ইউনিফর্মে। সে রহিমা বেগমের দোকানে বসে চা খেত, আর বাজারের লোকেরা তাকে সম্মানের চোখে দেখত। একদিন সন্ধ্যায় সুমাইয়া সেই সেতুর উপর দাঁড়িয়েছিল, যেখানে সে প্রথম হামিদ আর রহিমা বেগমকে দেখেছিল। ডিসি আমিনুল তার পাশে এসে দাঁড়ালেন। তুমি একটা বড় কাজ করেছ, সুমাইয়া। তুমি শুধু কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকেই ধরনি, তুমি মানুষের মনে পুলিশের প্রতি বিশ্বাস ফিরিয়ে এনেছ। সুমাইয়া নদীর দিকে তাকিয়ে মৃদু হাসল। স্যার, আমি শুধু আমার বাবার কাছে করা প্রতিজ্ঞাটা রাখার চেষ্টা করেছি। আমি চেয়েছিলাম যাতে আর কোনো সৎ ব্যবসায়ীকে আমার বাবার মতো পরিণতি ভোগ করতে না হয়। বাতাসে তখন তাজা সবজির গন্ধ ভাসছিল। কারওয়ান বাজার আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল, কিন্তু এবার সেই ছন্দের মধ্যে ছিল ভয় নয়, এক নতুন আশা। একজন তরুণ গোয়েন্দার সাহস আর একজন সাধারণ নারীর দৃঢ়তা প্রমাণ করে দিয়েছিল যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, সত্যের সামনে তা একদিন মাথা নত করতে